আসসালামু আলাইকুম। হ্যাঁ, জামাতকে বলছি, বিএনপিকে বলছি। এখন আপনারা আওয়ামী লীগের ভোটকে কার পক্ষে কতটুকুন টেনে নিতে পারেন সেই চেষ্টাটা করুন। আওয়ামী লীগের যতগুলো শক্তিশালী স্তম্ভ, রাজনৈতিক অবকাঠামো তো 5 তারিখের পরেই ভেঙে গেছে। যেটুকু ছিল ধীরে ধীরে সেটুকু ক্ষয় হয়ে আসছে, সেটুকু মহাশ্মশানে পরিণত হয়ে আসছে। বাকিটা সর্বশেষ স্তম্ভ যেটি ছিল, যেটাকে শক্তিশালী স্তম্ভ হিসাবে মনে করত আওয়ামী লীগ সরকার, নিজেও মনে করতো বা সেইভাবেই তারা গঠন করেছিল, তৈরি করে নিয়েছিল তাদের ইচ্ছা মতো, মনের মতো করে আত্মীয় স্বজনদেরকে দিয়ে, সব জেনারেলদেরকে তৈরি করে দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় ডিজিএফআই থেকে শুরু করে র্যাব, এনএচআই, আনসার ভিডিবির মহাপরিচালক, যেসব জায়গা বিজিবির মহাপরিচালক, অর্থাৎ যেসব জায়গায় প্রয়োগ করে অস্ত্রধারী, একেবারে ক্ষমতাশালী অস্ত্রধারী যারা ওপেন ফায়ার করতে পারবে, সেই ধরনের জায়গাগুলো তারা নিজেদের মতো জেনারেলদেরকে বসিয়ে, অফিসারদেরকে বসিয়ে শক্তিশালী একটি ভিত তৈরি করেছিল প্রশাসনের ভিতরে থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে থেকে, যেন তাদের দলীয় অবকাঠামো, শক্তিশালী অবকাঠামোর সেম আরও একটি শক্তিশালী অবকাঠামো এইসব জায়গায় তৈরি করা যায়, বা সেইভাবেই তৈরি করে রেখেছিল। কিন্তু একেবারে শেষ নৌকার পাটাতনে শেষ প্যারাকটি মেরে দিয়েছে ডক্টর ইউনূস 8 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে হত্যা, গুম, খুন, অপহরণ, দেশে অরাজকতা সৃষ্টির জন্য যত ধরনের পায়তারা ষড়যন্ত্র করা হয়েছিল, সমস্ত কিছুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং এই মামলাটি এত নিখুঁতভাবেই করা হয়েছে যে আর পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ তাদের বিরুদ্ধে এভিডেন্স, যত ধরনের এভিডেন্স অপিনিয়ন তৈরি করা যায়, সমস্ত কিছু নথিভুক্ত করার সাক্ষীর স্বাক্ষর থেকে শুরু করে তদন্ত কর্মকর্তাদের সমস্ত কিছু নথিপত্র সহ একই সাথে কেস, এবং একই সাথে মামলার সাথে সাথেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারিটা ওই দিনই কোর্ট থেকে রিলিজ করে দিয়ে যার যার সংস্থা, ব্যক্তির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো এটা হয়েছে 8 তারিখে, 9-10, মাঝে শুক্র শনি ছুটি গেল, ব্যক্তি পর্যায়ে এখনও যাই সম্ভবত পৌঁছায়নি, কিন্তু ইমিডিয়েট সকল জায়গায় পৌঁছে যাবে। এবং এর বড় একটি অংশ জুড়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসার, কিন্তু যাদের চরিত্রে পূর্ণাঙ্গভাবেই ছিল স্বৈরশাসক সরকারের চরিত্র, স্বৈরশাসক সরকারের শক্তিশালী হাত, স্বৈরশাসক সরকারের প্রয়োগিত যত ধরনের থাবা, নখর বসিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল তৈরি করে নিরপেক্ষভাবে যারা সেনাবাহিনীর অফিসার ছিল তাদেরকে চাকরিচ্যুতি করা, অথবা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের বিন্দুমাত্র টুশব্দ করলে তাদেরকে চাকরির থেকে অব্যাহতি দেওয়ার থেকে শুরু করে সিভিলিজিয়ন, রাজনৈতিক পলিটিক্যাল লিডার, অর্থাৎ বিমত পোষণকারীদেরকে বিভিন্নভাবে অপহরণ করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে আয়না ঘরে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করেই, সঠিক নিরূপণ করেই মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লোমহর্ষকের মতো ঘটনা, যে আমাদের কবরস্থান বা গোরস্থান বলি বা শ্মশান বলি, সেখানে কতগুলো লাশ আছে এই ভূমিতে, এই জমিতে, কিন্তু তার থেকেও অধিকতর লাশ সম্ভবত বুড়িগঙ্গায় বা শীতলক্ষায় নদীতে এই সরকার নিরীহ মানুষদেরকে এই সলিল সমাধিতে রূপান্তরিত করেছে। আর কতটা নৃশংসভাবে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, যে কিনা 1000 খানেকের উপরে নিজে হাতে খুন করেছেন,
বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে কলঙ্কিত ইতিহাসের ভিতরে ডুবিয়ে দেওয়া হলো, মেজর জেনারেল যে একটি সম্মানের জায়গা, যেখানে শুনলে মানুষ শ্রদ্ধাভরে তাকাতো, দেখতো, একটি শ্রদ্ধাভরে স্মরণ করত, এই জায়গাগুলোকে একটি সরকার কিভাবে কলঙ্কের ভিতরে রক্তের নীলিমায় লেপন করে দিয়ে গেছে। সেই কলঙ্কের ইতিহাস মুছে ফেলতে, সেই কলঙ্কিত অধ্যায়কে নিপতিত করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার অনেকগুলো এভিডেন্স আছে, সব দিকে না, আমি একটি সাইড শুধু আলাপ করব, যেটিতে আমলিগ কত ধরনের বড় ক্ষতিগ্রস্তর মুখে পড়ল, সেই সাথে সেনাবাহিনী কতটা নিজেদের অবস্থানকে ক্ষুণ্ণ করলো, মান সম্মানকে ক্ষতি করলো, রাষ্ট্রের কাছে বাংলাদেশ সেনাবাহিনী কতটা অপমান অপদস্থ হলো, বা বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস ঐতিহ্য ছিল সাধারণ মানুষের কাছে কতটা নিচে তার দৃষ্টিভঙ্গিটা নামিয়ে দিল, সেটাই। আমলিগ যতটা না তার দলীয় কর্মী নেতাদের উপরে শক্তি বিশ্বাস করত, শক্তিশালী রূপে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছিল, নিজেদেরকে সাঁকো হিসাবে পারাপারের মাধ্যম তৈরি করেছিল, তার থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হিসাবে সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য তারা তাদের মতো করে কতিপয় জেনারেলকে পদ পদবি দিয়ে এবং তাদের সন্তুষ্টির জায়গাগুলোতে বসিয়ে রেখে কার্য সিদ্ধি করে যাচ্ছিল। প্রায় 1.5 বছর হয়নি এখনো, হওয়ার পথে আমলিগ বিতাড়িত হলেও সর্বশেষ একটি ভরসা ছিল যে এই কতিপয় জেনারেলরা যে কোনোভাবেই হোক, হাসনাত নাহিদদেরকে শাসিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ডক্টর ইউনূসকে ভয় ভীতি দেখিয়ে হোক, যে কোনো কারণভাবেই হোক, বা বিএনপিকে ব্যবহার করে রাষ্ট্রকে অস্থিতিশীল রেখে করে একটি বড় ধরনের স্যাবোটাজ বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল বাঁধিয়ে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করবে সেনাবাহিনী যেন শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করা যায়, এমন তারা কয়েকবার সেই পরিস্থিতির সৃষ্টির মুখোমুখি তৈরিও করে ফেলেছিল দেশকে। কিন্তু তার থেকেও ডক্টর ইউনূসের বিচক্ষণতায় সেই পরিস্থিতির মধ্য থেকে দেশকে বের করে আনতে সক্ষম হয়েছেন। এবং তিনি যখন বুঝতে পারলেন যে সেনাবাহিনীর ভিতরে শেখ হাসিনার একটি প্রেতাত্মা, বড় ধরনের একটি প্রেতাত্মা এই সেনাবাহিনীর কতিপয় জেনারেলদের বুকের ভিতরে এসে বাধা বেঁধেছে, তাদের মাথা বাসা বেঁধেছে, তাদের মাথায় বাধা পাখির বাসার মতো বাসা বেঁধেছে, এইভাবে যে তারা কোনভাবে কিভাবে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসন করা যায় বা রাজনৈতিক দল হিসাবে আমলিগকে পুনর্গঠিত করে, মানে রিফাইন আমলিগ বলেন বা পুনর্গঠিত আমলিগ বলেন, যাই বলেন না কেন, রিফাইন এসব কোনো কথা না। আমলিগ সংগঠিত হলে শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণাঙ্গ আমলিগই আবার গঠিত হবে দেশে। যে নামেই হোক, তারা প্রাথমিক একটি স্টার্টিং পয়েন্ট, ফান্ডামেন্টালি একটা বেসিক নিয়ে তারা আগাচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় জেনারেল। ঠিক ডক্টর ইউনূস সাহেব সেই জেনারেল সাহেবদেরকেই একেবারে ঠিক মতো প্যারাকটা এমনভাবে বেঁধে দিলেন যেন আর নৌকায় পানি ওঠার কোনো পথ বন্ধ না হয়। নৌকা এখন ডুবুডুবু, অর্থাৎ আমলিগের সর্বশেষ শক্তির জায়গাটা এখন সম্পূর্ণ বিলুপ্ত হইতেই হবে। এতে একটি কারণ, একটি দিক উন্মোচন হয়ে গেল, এই যে এই জেনারেলদেরকে 21 বা 22 তারিখে কোর্টে নেওয়ার পরে তার আগেই তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, যার যার জায়গা থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। দেওয়ার পরে ওই সব জায়গাগুলোতে যারা দায়িত্বে যাবেন অন্তত তারা আর আমলিগের পক্ষে, আমলিগের হয়ে কোনো কাজ করতে সামর্থ্যবান হবেন না। এই কতিপয় জেনারেলকে বারবার সরিয়ে দেওয়ার জন্য বাইরে থেকে যেমন বলা হচ্ছিল, সরকারের ভিতর থেকেও বলা হচ্ছিল, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবেই তার চারপাশ থেকে এই জেনারেলদেরকে সরাতে চাচ্ছিলেন না, সরাচ্ছিলেন না। অর্থাৎ তিনি তাদেরকে
চারপাশে দাঁড় করিয়ে রেখে তিনি মাঝখানে চেয়ারে বসে সেনাপ্রধানের দায়িত্বটি বহাল রেখে আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাওয়ার, আওয়ামী লীগকে পুনর্গঠনের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছিলেন। যখন এই সেনা বাহিনীর কতিপয় জেনারেল অর্থাৎ 25 জনের 9 জন রিটায়ারমেন্টে চলে গেছে, 16 জনের একজন এলপিআরে ছিলেন আর 15 জন কর্মরত আছেন। এই 15 জন বের হওয়ার পরে ওয়াকারুজ্জামান একা হবেন না, সেনাপ্রধান থাকবেন, কিন্তু তার বিশ্বস্ত যে জায়গা, যাদেরকে তিনি লাঠির আগায় নির্দেশনা দিতেন, লাঠি নেড়ে যাদেরকে দিয়ে স্বৈরশাসক সরকারের পক্ষে কাজ করাতেন, অন্তত এখন যারা আসবেন কমান্ড মানবেন, সেনাবাহিনীর যেটা আদেশ, সেনাপ্রধান হিসাবে যে কমান্ড দেবেন সেটা তিনি সেনাবাহিনীর লয়ের ভিতর থেকেই যেমন দেবেন, এবং যারা তার কমান্ডকে বাস্তবায়ন করবেন তারাও সেনাবাহিনীর লয়ের ভিতরে থেকেই বাস্তবায়ন করারই চেষ্টা করবেন। এর বাইরে কোনো উদ্ধত কর্মকাণ্ডে আর জড়াবেন বলে মনে হয় না। কিন্তু এর পরের ধাপে কি হবে? যেসব জেনারেল সাহেবরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন তাদের কাছ থেকেও তো স্টেটমেন্ট নেওয়া হবে, তাদের কাছ থেকেও তো তাদের এভিডেন্স, তাদের ওপিনিয়নটা কি, তাদের সেলফ ভিউ, মোট কথা সেলফ ভিউ, তারা যে অপরাধী কিনা, তাদেরকে যেসব অপরাধী করা হয়েছে তাদের সেসব পেপার সামনে দেওয়া হবে, তারা কয়টা এর ভিতরে এগ্রি করে, কয়টা করবে না, এবং সমগ্র কর্মকাণ্ড স্বীকার করে নিয়েই যদি তারা বলে যে আমরা সরাসরি সেনা প্রধানের অধীনস্থ ছিলাম এবং এই সমস্ত কর্মকাণ্ড সেনা প্রধানের আদেশেই আমরা করেছি, আমরা মাত্র তার আজ্ঞাবহ ছিলাম, হুকুমের গোলাম ছিলাম, এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না, যদি এই 15 জন 16 জন কর্মকর্তায় একই ধরনের স্টেটমেন্ট কোর্টে উপস্থাপন করেন, তাহলে পরবর্তী আর কত সময় লাগবে সেনাপ্রধানকে ওই কোর্টে সিভিল ড্রেসে হাজির হতে? অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ চ্যাপ্টার এন্ড অফ দ্য অ্যান্ড দিস টাইম, কি বলবো, লেট অফ দ্য ইয়ার্থ আওয়ামী লীগ এই মুহূর্তের জন্য লেট, অনুপস্থিত, মৃত্যু অবধারিত হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। এখন কথা হলো আওয়ামী লীগের ভোটাররা দেশে আছে, ভোট দিয়া পূর্বে আমরা যখন দেখেছি ভোট দেওয়া দেশের একটি উৎসব মুখর পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল। যদি এই নির্বাচনটি সেইভাবে উৎসব মুখর করে তোলে বা হয়ে ওঠে, সেনাবাহিনী বলছে আমরা নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, এদিকে অফিসারদেরকে কোর্টে সোপর্দ করতে প্রস্তুত, তারা আইনি ব্যাখ্যা চেয়েছে, আইনি ব্যাখ্যা দেবে কোর্টের থেকে, তাদের যে আইনি ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যায় মামলা হয়েছে ওই ব্যাখ্যাগুলোর পেপারস তারা এক কপি দেবে তাদের হাতে। কিন্তু সেনাবাহিনী বলছে তারা কোর্টের আইনের প্রতি শ্রদ্ধাশীল, অনুগত, ওটা নিয়ম মাফিক ডিলস, এই আইনি এটা চাওয়াটা এটা নিয়ম মাফিক ডিলেন্স, কোর্টের একটা ডিলেন্স, সেটা তারা পুরা করবে। সেনাবাহিনীতেও অনেক আইনজীবী আছেন, সেনাবাহিনীর হয়ে যেসব বড় বড় আইনজীবী আছেন তারা কাজ করেন, উনরা ওইটা ভালো বুঝবেন, যত ধরনের ডিলিংস করতে হয়, পেপারস, দপ্তরিক যে কাজকর্ম, টেবিল ওয়ার্কগুলো নিয়ম মাফিক সেটা সারবেন, সেটা ঠিক আছে। সাধারণ জনগণ যদি ভোট দিতে উৎসুক হয়, আনন্দমুখর হয়, তাহলে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার বা কর্মী ছিলেন তারা তো ভোট দিতে যাবেন। কাদেরকে ভোট দিবেন? প্রথম কথা এলো তারা এনসিপিকে ভোট দেবে না, কারণ এনসিপি তাদের আকাশের ব্ল্যাক হোল, কালো মেঘের ছায়া, যে এনসিপি তাদেরকে গ্রাস করে খেয়েছে, সূর্যকে গ্রাস করে খেয়েছে, চাঁদকে গ্রাস করে খেয়েছে, কালো মেঘ। এনসিপিকে তারা ভোট দেবে না, বরঞ্চ এনসিপি যাদের সাথে থাকবে সম্ভবত তাদেরকেও ভোট দিতে চাইবে না, অর্থাৎ এনসিপির জোটবদ্ধ কেউ সরকারে আসুক অন্তত আওয়ামী লীগ সেটা চাইবে না। তবে এই ভোটারদেরকে টানতে এনসিপি জামাতের সাথে যাবে কিনা এখনো ক্লিয়ার না। বিএনপি বলছে সাথে থাকতে, কিন্তু এনসিপি বিএনপির সাথেও যাবে কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু এনসিপি এককভাবে কোনো কিছু করার মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি, তাদেরকে
যে কোনো বড় একটি রাজনৈতিক সংগঠনের সাথেই জোটে যেতে হবে, সে জামাত হোক বিএনপি হোক। তবে তাদের অবস্থানকে পাকাপোক্ত করতে হলে এছাড়া যেমন উপায় নেই, ঠিক তেমনি নিজেদের কর্মী বা ভোটার ধরে রাখতে নেতা নির্বাচনেও কালক্ষেপণ করলেও চলবে না, যেমন ঠিক তেমনি তাদেরকে আওয়ামী লীগের সাধারণ মানুষের, আওয়ামী লীগের ভিতরে অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারাও চাচ্ছিল যে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করছে, যে স্বৈরশাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে, এর থেকে তারা পরিত্রাণ পাক। তো তাদেরও আওয়ামী লীগের ভিতরেও কিছু ভোট আছে, কিন্তু আওয়ামী লীগের থেকে যারা স্বার্থ নিয়েছে, আওয়ামী লীগের পদ পদবি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, এই ধরনের যারা সুখ ভোগ করেছে, আওয়ামী লীগের ধন দৌলতে যারা দৌলান্বিত হয়েছেন, অর্থ সম্পদশালী হয়েছেন, তারা হয়তো এনসিপির উপরে বিমুখ, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা হয়তো এনসিপিকে কিছু ভোট দিবে, কিন্তু বড় একটি অংশ ভাগ হয়ে যাবে বিএনপিতে, জামাতকে। তবে জামাত এবং বিএনপি যদি মধ্যম বা নিম্ন মধ্যম জাতীয় কোনো নেতাদেরকে তারা প্রকাশ্যে গলার ফুলের মালা দিয়ে নিজের দলে টেনে নেয়, অবশ্যই সাধারণ পাবলিকের সেন্টিমেন্টের বাইরে চলে যাবে সেটি। অর্থাৎ তারা এটি কাজ করতে পারে খুব সূক্ষ্ম গোপনে তাদের সাথে আঁতাত করে ভোট সংগ্রহের জন্য, নিতান্তই যারা কর্মী বা ভোটার এবং সাধারণ মানুষ তাদের ভোট পাওয়ার জন্য এখন চেষ্টা করতে পারে। কারণ এখন আওয়ামী লীগের যারা রাজনীতি করত তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের ওই চ্যাপ্টার ইন্ড অফ ফুল স্টপ, কী বলবো এখন, আরও তো ভবিষ্যৎ থেকেই গেল, ইন্ড অফ ফিউচার তো বলা যাচ্ছে না। আবার যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে, সংগঠনটি তো আছে, অতএব শেষ হইয়াও হইল না শেষ। তবে জামাত এবং বিএনপি যদি খুব চতুরতার সাথে রাজনৈতিক পলিটিক্স বোঝে, কিন্তু বিএনপির যারা, এটা জামাত খুব কৌশলী, জামাত বুঝবে, কিন্তু বিএনপির যারা মাথায় বসে আছে, এদের ঘাড়ে একটি করে মাথা দেখা যায়, সেই মাথা মনে হয় ইন্ডিয়ান গোমূত্র আর গোবর দিয়েই পরিপূর্ণ। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ এদের ভিতরে আছে বলে আমার মনে হয় না, এখনো মনে হচ্ছে না। ভবিষ্যতে কী হবে দেখা যাবে। তবে জামাত বিএনপি চেষ্টা করে দেখতে পারে আওয়ামী লীগের ভোটকে কালেকশন করতে, আওয়ামী লীগের ভোট তাদের পক্ষে নিতে, এবং আওয়ামী লীগের এই যে ভোট নেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ তৃণমূলের মানুষদেরকে যদি এই দুইটি ভাগে বিভক্ত করে ফেলা যায়, আওয়ামী লীগও আর শক্তিশালী হওয়ার সুযোগ খুব সহসাই পাবে বলে মনে হয় না। অতএব রাজনীতি যদি বুঝে থাকে জামাত এবং বিএনপি, সেই কৌশলটি তারা গ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।